ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা পিএসসি আইসিডি সুপারভাইজার মেন এক্সাম দেবে, তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন এবং টিপস। যদি ভিডিওটা দিতে একটু দেরি হলো, তবুও এইগুলো পরীক্ষার আগে একবার যদি দেখে নাও তাহলে আমার মনে হয় যে ভালো হবে। দেখো, ডাব্লিউবিপিএসআই এবং পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন দেখে যেটা বোঝা গেছে যে বর্তমানে যে সমস্ত এক্সাম হচ্ছে সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু করোনা রিলেটেড বা লকডাউন রিলেটেড কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে এবং রিপোর্ট রাইটিং কিন্তু আসার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। তাই এইটা যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, তো ক্লার্কশিপের থেকে একটু স্ট্যান্ডার্ড থাকবে, তো সেই জন্য ইম্প্যাক্ট অন সোশিয়াল ইকোনমি অর্থাৎ সমাজ এবং আর্থিক জীবনে মানে পুরোটাতে যে প্রভাবটা পড়েছে ডিউ টু কোভিড-19, সেইটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং এটা একটু ভালো করে যাবে। এবং সেই সাথে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অর্থাৎ এই লকডাউন বা করোনা ভাইরাস যে সমস্ত মানে সচেতনতা দেওয়া হচ্ছে হয়েছে মানুষকে বা এখনও যে সচেতন করা হচ্ছে, সেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এই টাইপের এই ব্যাপারটা নিয়ে মানে এইটাই আসার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে মানে করোনা বা লকডাউন রিলেটেড। তো তার সঙ্গে তবু আমাদের রিস্ক নেওয়াটা উচিত হবে না। এর আগে আমি অনেকগুলো বলেছিলাম সেই সমস্ত টপিকগুলো তো করবেই, কিন্তু আমি বলছি পরীক্ষার আগে জাস্ট এইগুলো করে যাও, যে উইম্যান এম্পাওয়ারমেন্ট বা উইমেন্স ডে। আর 3 নম্বর হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন করোনা প্যান্ডেমিক, মানে করোনা প্যান্ডেমিক মহামারীতেই কীভাবে এইগুলো উদযাপন হয়ে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। আর সেই সাথে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসটা। তারপর হচ্ছে রোল অফ ডক্টরস আর নার্স আর গভর্নমেন্ট, মানে করোনা রিলেটেড বা করোনা মোকাবিলার বিরুদ্ধে সাধারণ মানুষের কী ভূমিকা বা ডাক্তার নার্সদের কী ভূমিকা রয়েছে বা সরকারের যে ভূমিকাটা রয়েছে সেই ব্যাপারে এটা নিয়েও থাকতে পারে। সেই সাথে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল পলিউশন বা প্লাস্টিক পলিউশন, ওয়াটার পলিউশন, এমনি এগুলো চিরাচরিত এগুলো আসতে পারে। মানে এনভায়রনমেন্টাল পলিউশন একটা করে যাও, তাহলে যে কোনো দিলে গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং বা যাই দেখ এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন সবটা নিয়ে মোটামুটি লেখা যাবে। আর সেই সাথে প্লাস্টিক পলিউশনটা ইম্পর্টেন্ট হচ্ছে, আর হচ্ছে ওয়াটার রিজার্ভেশন বা হচ্ছে জল সংরক্ষণ বা ওয়াটার স্ক্যারসিটি, এইটা নিয়ে। এটা গেলো রিপোর্ট রাইটিং। আমি এটা বাংলা ইংরেজি দুটো মিলিয়েই বললাম, মানে ইংরেজিতে লেখা আছে মানে শুধু ইংরেজির ক্ষেত্রে বললাম না, বাংলা ইংরেজি দুটোর জন্যই বললাম। আশা করা যায় এই রকম ধারে কাছে টপিকের মধ্যেই তোমাদের রিপোর্ট রাইটিং আসবে। তারপর দেখো, ট্রান্সলেশনের ব্যাপারটা নিয়ে একটু বলি যে অনেকের অসুবিধা হয় অনেক। ট্রান্সলেশনের ছোট্ট একটা টিপস যেটা আছে যে প্রথমে পুরোটা পড়ে নাও, তারপরে টেন্সটা বুঝে নাও। মানে প্রথমে ফার্স্টে লাইনটা পড়ে নিলে তারপরেই ভাবলে যে সেটাকে ট্রান্সলেট করবো, সেরকম করো না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপন্যাস থেকে তুলে দেওয়া থাকে, সেটাকে তোমাকে ট্রান্সলেট করতে হয়। তাই ফার্স্ট লাইন মানে প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা মানে করে করবে না, মানে পুরোটা পড়ে নেওয়ার পরে বুঝবে যে কোন টেন্সে লিখতে হবে, তারপরে তুমি সেটাকে করো। কারণ বাংলা ইংরেজি অনেক সময় মিলে না, বাংলাতে অনেক সময় দেখে মনে হবে যে এটা পাস্টে আছে, প্রেজেন্টে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পাস্টের ঘটনাই বলছে। আবার তুমি কোনো ক্ষেত্রে যদি পাস্টের কোনো ঘটনা হয়, মনে হচ্ছে যে পাস্টের ঘটনা, সেটাকে তুমি যদি প্রেজেন্ট টেন্স হিসেবে লেখো তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরোটা ফরম্যাটটাই কিন্তু যেন এক থাকে। তুমি একটা লাইন প্রেজেন্টে লিখলে আর একটা লাইন পাস্টে লিখলে সেটা হবে না। আর একটা দেখো যে ভালো না বুঝতে পারলে ভাবকে ট্রান্সলেট করো। অর্থাৎ তুমি ইংলিশ টু বেঙ্গলি যখন করছো, হয়তো দেখা গেলো যে ইংলিশটা বুঝতেই পারলে না, মানে কী বলতে চাইছি, কিন্তু মোটামুটি একটা মিনিং আছে সেটা বুঝতে পারলে, তো তুমি লাইন বাই লাইন তোমাকে ট্রান্সলেট করতে হবে না, জাস্ট তুমি কি বলতে চাইছো সেই ভাবটাকে ট্রান্সলেট করে দাও, কোনো অসুবিধা হবে না। এবার বেঙ্গলি টু ইংলিশের ক্ষেত্রে অনেক সময় হয়তো বড় অনেক বাক্য আছে, সেইটাকে তুমি ইংলিশে একটা বাক্যতেই করতে হবে এমন কোনো মানে নাই, তুমি সেটাকে স্প্লিট করে দিতে পারো, ভেঙে দিতে পারো। বড় সেন্টেন্স করতে গিয়ে যেন ব্যাকরণগত ভুল না হয়, ব্যাকরণগত ভুল হওয়ার থেকে তুমি ছোট ছোট সেন্টেন্স নির্ভুল লেখো, সেই ক্ষেত্রে নাম্বারটা বেশি পাবে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন ধরো এই প্যারাগ্রাফটা আছে যে স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। এই যে এইখানে দেখো লাফাইয়া উঠিল আছে, এই অ্যাকচুয়ালি কি এটার মানে লাফাইয়া উঠিল মানে জাম্প, সেটা নয়। আর একটু পড়লে বুঝতে পারবে যে বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল বৌদি আমার গাছ। তারপর আরেকটুকু আছে মঙ্গল, সেটা লেখা হয়নি, পুরোটা লিখিনি, যে মঙ্গলবারে কি অশ্বত্থঘাত পুঁততে আছে। অর্থাৎ এই জায়গাটা দেখো, আমি প্রথমেই বললাম যে ভাবকে বোঝার চেষ্টা করো, অর্থাৎ রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিয়া লাফাইয়া উঠিল, তার মানে এখানে সে হয় উত্তেজিত হয়ে উঠেছিল বা চিৎকার করে উঠেছিল, সেই টাইপের কিন্তু বলতে চাইছি, যে গাছটা হয়তো সেখানে ছিল না বা হয়তো কিছুতে খেয়ে নিয়েছিল সেই কারণের জন্য। তাই এখানে কি করেছি যে স্কুল হইতে ফিরিয়া, অর্থাৎ রিটার্নিং ফ্রম স্কুল, এই যে সর্বাগ্রে মানে কি সবার প্রথমে, মানে অ্যাট ফার্স্ট, তাহলে রিটার্নিং ফ্রম স্কুল রাম অ্যাট ফার্স্ট শ হিজ প্ল্যান্ট। এইখানে একটা জিনিস দেখো যে দেখিতে গিয়া,
তার মানে এখানে যাওয়া বলে হয়তো ওয়েন্ট লাগালে ওয়েন্ট টু সি, এইরকম করবার কোনো দরকার নেই। তুমি এটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। আমি এরকম করলাম যে স্কুল থেকে ফিরে রাম সবার প্রথমে তার গাছটি দেখেছিল। তাহলে রিটার্নিং ফ্রম স্কুল রাম অ্যাট ফার্স্ট স হিজ প্ল্যান্ট। এবার এইখানে গাছ মানে ট্রি না ব্যবহার করাই উচিত। তার কারণটা কি দেখো, শেষে আছে যে মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে, তার মানে নিশ্চয়ই চারা গাছে লাগিয়েছিল, তাই ট্রি বলবো না, এই ক্ষেত্রে প্ল্যান্ট বলবো। তাই স হিজ প্ল্যান্ট অ্যান্ড গট এক্সাইটেড। এই যে এইখানে লাফাইয়া উঠলে জাম্প করলে কিন্তু ভুল হবে, তাই বললাম যে গট এক্সাইটেড এটা করে দাও, ভালো হবে। তারপরে নেক্সট লাইন কি আছে দেখো, যে বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল। এই যে এতগুলো মানে সিম্পল সেন্টেন্স করার জন্য বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল এইরকম আছে, এই পুরোটাকে তোমাকে সিম্পল সেন্টেন্সই করতে হবে এমন মানে নেই। আমি করেছি দেখো যে থ্রোয়িং অল হিজ নোটবুক, মানে তার সমস্ত নোটবুক ছড়িয়ে দিয়ে বা ছিঁড়িয়ে দিয়ে, হি ক্রাইড আউট, সে চিৎকার করলো যে সিস্টার ইন ল, কি বৌদি, সিস্টার ইন ল হোয়ার ইজ মাই প্ল্যান্ট। এই যে বৌদি আমার গাছ, তার মানে কি আমার গাছটা কোথায়, এরকম কিছু বলতে চাইছি। তাহলে হোয়ার ইজ মাই প্ল্যান্ট। এই জায়গাটা যে থ্রোয়িং অল হিজ নোটবুক, এটা না করে তুমি যদি করতে যে হি থ্রিউ অল হিজ নোটবুক অ্যান্ড ক্রাইড আউট বা অ্যান্ড সেড, তাহলেও অসুবিধা হতো না। মানে এটাই বলতে চাইছি যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটাই মেনটেন করতে হবে এমন কোনো মানে নেই। তুমি তোমার সুবিধে মতো সেটাকে সাজিয়ে নিতে পারো, কিন্তু ভাবটা যেন একই জিনিস থাকে। আর একটা দেখো বোঝাবার চেষ্টা করি, যে পাঠশালা বসিত বৈকালে সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে, সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে, অপর মাদুর নাই। প্রথম লাইনটা আছে দেখো যে পাঠশালা বসিত বৈকালে, বসিত, কিন্তু তারপরেগুলো কি আছে দেখো যে সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে, সকলে বাড়ি থেকে ছোট ছোট মাদুর পাতিয়া বসে। এইগুলো কিন্তু প্রতিদিনেরই নিত্যবিত্ত ঘটনা বলা হয়েছে, যে বসিত তারপরে 8-10টি, তার মানে কি সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসতো, তারপরে বাড়ি হইতে ছোট মাদুর আনতো। কিন্তু এইটা অ্যাকচুয়ালি তুমি যদি পাস্টে করো, মানে পাস্টে করাটাই ভালো হবে, যেহেতু এখানে বসিত এরকম বলা আছে প্রথমেই। কিন্তু এই জিনিসটাকে তুমি যদি প্রেজেন্ট হিসাবেও লেখো, যে পাঠশালা বসে সব শুধু ছেলে মেয়ে পড়তে আসে, এভাবে করলেও অসুবিধা হবে না। এবার একটা ব্যাপার, ধরো তুমি পাঠশালা ইংলিশটা পারছো না, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, সরি এটা টোল না, এটা টোল হবে, টোল মানে পাঠশালা। এবার যখন তুমি বুঝতে পারছো না যে পাঠশালা ইংরেজি কী, তখন তার সিনোনিম বা ওই ধরনের মানে তুমি লেখার চেষ্টা করো। তার মানে নিশ্চয়ই পাঠশালা মানে বাচ্চারা যারা যায় সেটাই হবে, তাই প্রাইমারি স্কুল বলতে পারো তুমি। তাহলে এখানে বসিত প্রতিদিনের যেগুলো নিত্যবিত্ত মানে আগে ঘটতো, অভ্যস্ত, হ্যাবিচুয়াল, এইসব ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে দ্য প্রাইমারি স্কুল বা দ্য টোল বলতে পারো, দ্য টোল ইউজ টু হেল্ড অ্যাট আফটারনুন, বিকালবেলা বসিত। এই যেখানে সব শুদ্ধ আছে, তো সব শুদ্ধ মানে হচ্ছে সর্বোপরি বা মোটের উপর বলে আবাবল একটা ফ্রেজ আছে, তাই আবাবল 8 or 10 স্টুডেন্টস কেম টু স্টাডি, মানে পড়তে আসতো, এইভাবে লেখা যায়। এটাকে যদি এবার তুমি প্রেজেন্টে করো, তাহলে সেই ক্ষেত্রে এখানে কাম টু স্টাডি এটাও করতে পারতে। তাই কোনো অসুবিধা নেই এই ব্যাপারে, অনেক যারা প্রেজেন্ট পাস্ট বলে, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। তুমি শুধু ফরম্যাটটা মানে সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক থাকলেই হবে, তুমি প্রেজেন্ট ধরে করতে পারো, পাস্ট ধরে করতে পারো। দেখো তোমাদের প্রেসি রাইটিংয়ের আমি কিন্তু অনেক ভিডিও দিচ্ছি, তাও একবার লাস্ট মুহূর্তে বলে দিই যে বাংলার ক্ষেত্রে নিশ্চয়ই অতটা অসুবিধা হবে না, কিন্তু ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশ প্রেসিস রাইটিংয়ে কিন্তু অবশ্যই টাইটেল দিতে হবে, সেটা অর্থপূর্ণ হতে হবে। আর টাইটেল ভাবার জন্য যথেষ্ট সময় নাও, তো 2 থেকে 3 বার পড়ো। দেখো লিখতে তো বেশি টাইম লাগে না, তাই তুমি 2-3 বার কেন 4 বার হলেও পড়ে নাও। এবার প্রথমে টাইটেলটাই কিন্তু ভালো দিতে হবে, কারণ টাইটেলটা আগে পড়ে, টাইটেলটা যদি ঠিক হয় তাহলে একটা ইমপ্রেশন ভালো জন্মায় যে হ্যাঁ টাইটেলটা যখন ঠিকঠাক লিখেছে তাহলে মিনিংটাও ঠিকঠাক আছে। আর টাইটেল যদি তোমার ঠিক না হয় তাহলে কিন্তু বডিটার লেখার কোনো মানে হয় না, সেই ক্ষেত্রে খুবই কম নম্বর পাবে। তাই বলবো যে টাইম বেশি লাগুক, কিন্তু আগে ভালো করে বুঝে নাও। এবার একটা জিনিস বলি, ধরো তুমি বুঝতে পারলে না, মানে পুরোটা পড়ে তুমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারলে না, এবার তুমি 2টো বা 3টে যে কোনো সেন্টেন্স নিশ্চয়ই তোমার চোখে ধরার মতো হবে, সেই সেন্টেন্সটাকে ধরেই মানে কি বলতে চাইছে সেই পার্টিকুলার সেন্টেন্সটার কি মানে সেই রকম বুঝে তুমি 2-3 লাইন লিখে এসো, অবশ্যই একটা গড় নম্বর পাবে সেই ক্ষেত্রে। এবার যদি দেখো যে কোনো লেখকের নাম আছে বা গল্পের নাম আছে, কোনো বিবরণ আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই লেখক বা গল্পের প্রসঙ্গ টানা যাবে না বা ফার্স্ট পার্সন কিন্তু ইউজ করা যাবে না। প্রেসির মানেই হচ্ছে সেই প্যারাগ্রাফটার কি মিনিং, অ্যাকচুয়াল মানে কি বলতে চাইছে সেই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। চলো একটা উদাহরণ দিয়ে দেখাই।
ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর পড়ছি না, তোমরা পজ করে নিয়ে আগে এই প্যারাগ্রাফটা একটু পড়ে নাও। তো এই প্যারাগ্রাফের মধ্যে দেখো অনেকটা বড় আছে, তো এটার মধ্যে দিয়ে যে মানেটা বলতে চেয়েছে এটাই যে গান্ধীজির মৃত্যুটা কি করেছিল, মানে দেশের একটা বিশাল, জাতির একটা বিশাল লস, মানে ক্ষতি ঘটিয়েছিল, ক্ষতি করেছিল, কিন্তু তার যে আদর্শ, তার যে বার্তা, সেইটা সারা জীবন ভারতবাসী মনে রাখবে, এবং তিনি যে একটা পাথ নির্মাণ করেছিলেন দেশের জন্য, সেইটা প্রত্যেক মানুষের জন্য ভালো হবে, বা এইরকম একটা কিছু বলতে চেয়েছে। এবার তুমি হয়তো পুরোটা পড়ে ঠিকঠাক মানে বুঝতে পারছো না, তো এইটুকু তো জানো যে গান্ধীজি একজন সৎ চরিত্র, আদর্শবান ব্যক্তি ছিল, তার আদর্শ সকল ভারতবাসীকে প্রভাবিত করে, আর তার যে বাণী সেইগুলো সমাজের সকল স্তরের ক্ষেত্রে কাজে লাগে। এবার সেই জিনিসটাকে তাহলে তুমি নিজের ভাষায় লিখে দেবে। এমনটা করবে না যে এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা ওয়ার্ড, এখান থেকে লাইন, এইভাবে লিখে কিন্তু বেশি হয় না। দেখো সাধারণত দেখবে বেশি তোমাদের বাংলা বা ইংরেজির ক্ষেত্রে দেখবে ঘর থাকবে, মানে ওই যেখানে কোশ্চেন থাকবে ওখানে নির্দিষ্ট একটা স্পেস দেওয়া থাকবে, ছক কাটা থাকবে, সেই ছকে সেই স্পেসেই তোমাদেরকে আনসার লিখতে হবে। তো আমি এখানে স্পেসটা কাটিনি। তো দেখো আমি কিন্তু একদম সাদামাটাভাবে লিখেছি, মানে একটা অ্যাভারেজ স্টুডেন্ট যেরকম লেখে সেইভাবে কিন্তু লিখে বোঝাবার চেষ্টা করেছি। খুব ভালো স্ট্যান্ডার্ড লিখতে হবে প্রেসি রাইটিং তেমনটা নয়, তুমি যেটুকু বুঝলে সেটুকু নিজের ভাষায় বললেই হবে। তো দেখো গান্ধীজির টাইটেল কী দিয়েছে, যে গান্ধীজির আইডিয়াল, মানে গান্ধীজির আদর্শ, আইডিয়াল। তো কি গান্ধীজির ডেথ, মানে গান্ধীজির মৃত্যু, ওয়াজ ইমিজারেবল লস ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, এটা কান্ট্রি মেন দিলে ভালো হতো, দেশের মানুষের জন্য একটা অপরিমেয় ক্ষতি ছিল। বাট হিজ আইডিয়াল মেসেজ, তার আদর্শ যে বার্তা, আইডিয়াল মেসেজ উইল বি রিমেম্বার্ড, সারা জীবন মনে রাখা হবে। হি ফেভার্ড দ্য পাথ হুইচ কিন্ডেল দ্য লাইভস অফ মেনি ওয়ান্স। একদম সিম্পলের মধ্যে হয়েছে, কিন্তু মানেটা কিন্তু এখানে পরিস্ফুট হয়েছে। তো এইরকম করে লিখলেই হবে। এবার দেখো ব্যাকরণের গ্রামারের ক্ষেত্রে বলি যে শুদ্ধ বানান, বাগধারা, সমার্থক শব্দ, এক কথায়, সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো করবে। শুদ্ধ বানান অর্থাৎ এটা বাংলার ক্ষেত্রে বলছি, ইংলিশের ক্ষেত্রেও বলছি। বাগধারা বা ইডিয়াম ফ্রেজ এটাও বলছি। আছে সমার্থক শব্দ বা সিনোনিম হতে পারে বা অ্যান্টোনিম, এটা বাংলার ক্ষেত্রে বলছি, ইংলিশের ক্ষেত্রেও বলছি। ওয়ান ওয়ার্ড। আর এটা হচ্ছে সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ তোমাদেরকে অপশান দিয়ে দেওয়া থাকবে, ব্যাকরেট একটা জিনিস দেওয়া থাকবে, সেইটা করতে হবে। সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন, এর বিভিন্ন জিনিস হতে পারে, বা হয়তো একই রকমের মানে কোন সেন্টেন্সটা বা কোন ওয়ার্ডটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই ধরনের দিক থাকবে। আর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, বা নো সুনার দেন, বা টু বা নেগেটিভ করা, এই সমস্ত জিনিস থাকবে গ্রামারের ক্ষেত্রে। দেখো এবার যেটা জেনারেল স্টাডিতে চলে আসছে। জেনারেল স্টাডিতে যেহেতু লাইফ সায়েন্স, নিউট্রিশনের উপরে তোমাদের এমফাসাইজ করা আছে, তাই ডিসক্রাইব মেন 6 বায়োমলিকিউল সাবস্ট্যান্স কার্বোহাইড্রেট, যে 6টা খাদ্য উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এদের প্রত্যেকের উৎস, তারপরে অভাবজনিত রোগ এবং কি কাজ, সেটা ভালো করে করো। আর হচ্ছে অরিজিন, রোল, এটাই বললাম। আর ভিটামিনের যে সমস্ত ভাগগুলো আছে, এডি, ইকে, তারপরে বি এর বিভিন্ন ভাগ যেগুলো আছে, তাদের যে কেমিক্যাল নেম, সোর্স, ডেফিসিয়েন্সি, ডিজিজ, অর্থাৎ B1, B2, B3, B5, এরকমভাবে প্রচুর সমস্তগুলো, তার প্রভাবজনিত রোগ, কাজ, এইগুলো করতে হবে। সেই সাথে মিনারেল, এইগুলো করে খনিজ উপাদান, যেগুলো খনিজ মৌল আছে, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়োডিন। কনসেপ্ট অফ ভ্যাকসিন, যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া, যেমন ডিপিটি, বিসিজি, ওপিভি, তারপরে টাইফয়েড, MMR, তারপরে মামস, রুবেলা, টিটেনাস। ডিজিজের মধ্যে ডায়রিয়া, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, টিটেনাস, টিউবারকুলোসিস, হেপাটাইটিস A, B, এইডস। আর লাইফ সায়েন্সের মধ্যে যেটা ব্লাড, কিডনি, হার্ট, এই জিনিসটা একটু ভালো করে দেখে নেবে লাইফ সায়েন্স পোর্শন থেকে। হিস্ট্রি থেকে শর্ট কোশ্চেন আসবে না ব্রড কোশ্চেন আসবে সেটা বোঝা যাচ্ছে না, তবুও তোমরা যদি বড় করে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আজাদ হিন্দ অ্যান্ড সুভাষচন্দ্র, তারপরে গান্ধীজিস রোল ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, নন কোঅপারেশন মুভমেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাউন্ড টেবিল, গোলটেবিল কনফারেন্স, তারপরে যে নেহরু রিপোর্ট, প্রপোজাল অফ পাকিস্তান, এটা লেখা হয়নি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তারপরে যেটা লেখা হয়নি, ঈশ্বরচন্দ্র ভূমিকা, ঈশ্বরচন্দ্র বা স্বামী বিবেকানন্দের ভূমিকা, ঈশ্বরচন্দ্র এবং রামমোহনের ভূমিকা নারী সমাজের ক্ষেত্রে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে। তাই এইগুলো তোমরা একটু বড় প্রশ্ন করে নিতে পারো। সেই সাথে যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন আছে, ইম্পর্ট্যান্ট সাল আছে, অবশ্যই শুধুমাত্র ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাই করবে। দেখো মিসলেনিয়াস এক্সামের ক্ষেত্রে ফার্স্টেই কিন্তু দুটো টপিক লিখতে দেওয়া হয়, 15-15-30 থাকে। আশা করি সেই রকম টপিক হয়তো পড়বে না, যদিও আসে তাহলে কিন্তু এবার করোনার উৎপত্তি, তারপরে কিভাবে টেস্ট করা হয়, করোনা টেস্টের পদ্ধতি বিভিন্ন, এবং কোথা থেকে উৎপত্তি হয়েছিল, কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, এই প্রসঙ্গেই কিন্তু
মানে দেওয়ার চান্স রয়েছে।